আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আজকে হচ্ছে ন্যারেশন টপিক, অর্থাৎ এই ন্যারেশন টপিক নিয়ে তোমরা যারা অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ন্যারেশন তোমরা আসলে বুঝতে পারো না কিভাবে করতে হয়, আসলে মাথায় ঢুকে না ন্যারেশন। আমার বিশ্বাস তুমি যদি আমার প্রত্যেকটা ক্লাস এই ন্যারেশনের উপরে যে কয়টি আমি ক্লাস আপলোড করব, প্রত্যেকটা ক্লাস একটু সিরিয়ালি মনোযোগ দিয়ে দেখবা, 100% অ্যাটেনশন দিয়ে ক্লাসগুলো করবা। আমি তোমাকে আশ্বস্ত করছি তুমি অবশ্যই অবশ্যই ন্যারেশন সম্পর্কে তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের ন্যারেশন টপিকের ডে 1, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবা। আর সেকেন্ড পেপার ক্লাস নেওয়া হচ্ছে আমার সেকেন্ড পেপার এই লেকচার বুক থেকে। আমার এই লেকচার বুক থেকে আমি তোমাদের সেকেন্ড পেপার ক্লাস নিচ্ছি। আর তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে, অনেক বেশি ডিপ্রেশনে আছো, তুমি এইচএসসি ফার্স্ট ইয়ার হও অথবা সেকেন্ড ইয়ার হয়ে থাকো, তুমি ইংলিশের সেকেন্ড পেপার এবং ফার্স্ট পেপারের একটা গোছানো প্রস্তুতি নিতে চাও, একদম বেসিক টু অ্যাডভান্স, তাহলে আমার বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স আছে। তুমি নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসন্দেহে আমার এই বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স এনরোল করতে পারো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে আশ্বস্ত করে বলছি, তুমি আমার কোর্সে ভর্তি হওয়ার পর যদি আমার গাইডলাইনটা ভালো করে ফলো করো, ক্লাসগুলো ঠিক মতো করো গাইডলাইন অনুযায়ী, তাহলে তুমি ইংলিশে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবে ইনশাআল্লাহ। সো একটু সময় নষ্ট করবে না, তুমি যত দ্রুত যখনই আমার পেইড কোর্সে ভর্তি হবা তখন থেকেই তোমার প্রিপারেশন শুরু হয়ে যাবে। সো একটু সময় নষ্ট করো না প্লিজ, বিশ্বাস রাখো, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। তোমরা যারা ভর্তি হতে চাও আমাদের পেইড কোর্সে, আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা কল সেন্টারে কল করবে, অথবা আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে পেজের ইনবক্সে মেসেজ করবে। তো চলো আমরা ক্লাসে চলে যাচ্ছি। ন্যারেশন, ন্যারেশনটা আসলে কি আমরা একটু দেখে আসি। ওকে, মনোযোগ দাও প্লিজ। ন্যারেশন টপিকটি ইংলিশ গ্রামারের একটি অন্যতম অংশ। ন্যারেশন শব্দের অর্থ উক্তি, তাহলে ন্যারেশন শব্দের অর্থ কি? এর বাংলা অর্থ হলো উক্তি। ওকে, সাধারণত বক্তার যে কোনো বক্তব্যকে দুই ভাবে উপস্থাপন করা যায়। তাহলে যে কোনো বক্তব্যকে দুই ভাবে উপস্থাপন করা যায়, একটা হলো প্রত্যক্ষভাবে ও পরোক্ষভাবে। একটা হলো প্রত্যক্ষভাবে উপস্থাপন করা যায়, আর একটা হলো পরোক্ষভাবে উপস্থাপন করা যায়। তবে যেভাবে বক্তব্য উপস্থাপন করা হোক না কেন, এর জন্য আমাদের প্রয়োজন নির্দিষ্ট কিছু রুল অনুসরণ করা ও স্পিচের বিভিন্ন পার্ট সম্পর্কে সম্যক ধারণা রাখা। কারণ প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষভাবে বর্ণনা করতে প্রয়োজন কিছু গ্রামাটিক্যাল শব্দের সংযোজন ও বিয়োজন। তাই নিম্নোক্ত রুলস গুলো মুখস্থ ছাড়া বুঝে পড়লে ন্যারেশন এইচএসসি তে 5 আউট অফ 5 এবং একই সাথে ইউনিভার্সিটি অ্যাডমিশন ইংলিশে 100% ভালো করতে পারবোই ইনশাআল্লাহ। তাহলে আমরা ন্যারেশনটা দেখবো। আবারও বলছি প্লিজ আমার প্রত্যেকটা ক্লাস একটু সিরিয়ালি করবা এবং পুরো ক্লাসগুলো ভালো করে দেখবা, তাহলে এইচএসসি তে কিভাবে ন্যারেশন আসে এগুলো আমরা শিখতে পারবো, এবং পাশাপাশি আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে ন্যারেশন টপিক থেকে কিভাবে কোশ্চেন আসে সেগুলো আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য ধরে ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবা। ওকে, ক্লাসিফিকেশন অফ ন্যারেশন। ওকে, তাহলে দেখো ন্যারেশন বা স্পিচ দুই প্রকার। এবার দেখো কি কি। এক নম্বর হচ্ছে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ, এই ডিরেক্ট বলতে কি বুঝি? ডিরেক্ট বলতে সরাসরি, অর্থাৎ যেটাকে আমরা বাংলা বলি প্রত্যক্ষ। তাহলে ডিরেক্ট ন্যারেশন বলতে প্রত্যক্ষ উক্তি। এবং দুই নাম্বারটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ, যেটা বাংলা হবে পরোক্ষ উক্তি। তাহলে ন্যারেশন হচ্ছে দুই প্রকার, এক হলো ডিরেক্ট ন্যারেশন আর একটা হলো ইনডিরেক্ট ন্যারেশন। আমাদের পরীক্ষায় সাধারণত ডিরেক্ট ন্যারেশন এসে থাকে, আমাদেরকে ইনডিরেক্ট করতে হয়, ঠিক আছে? ওকে, এবার আসো আমরা দেখি যে এই ডিরেক্ট ন্যারেশনটা কি এবং ইনডিরেক্ট ন্যারেশন কি। আচ্ছা, এক নম্বরে চলে আসি আমরা। ডিরেক্ট স্পিচটা কি? ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন কি? যেহেতু আমরা দেখতেই পারছি ডিরেক্ট, ডিরেক্ট মানে কি? সরাসরি। যখন কোনো বক্তা অন্যের কথা বা ভাষাকে পরিবর্তন না করে হুবহু বলে বা প্রকাশ করে, তখন তাকে ডিরেক্ট ন্যারেশন বলে। ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন সর্বদা ইনভার্টেড কমা থাকে, অর্থাৎ এই দেখো ইনভার্টেড কমা থাকে। তাহলে ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট ন্যারেশন আমরা কিভাবে চিনবো? যেখানে দেখবো ইনভার্টেড কমা আছে সেটা হলো ডিরেক্ট স্পিচ। ইনভার্টেড কমা এর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখো, রুনা said I will go home tomorrow, অথবা একটা এক্সাম্পল, he said to me you have written the book। খেয়াল করে দেখো তো, এই দেখো ইনভার্টেড কমা আছে, দেখেছো? ইনভার্টেড কমা, তাহলে এইটা হলো ডিরেক্ট স্পিচ। এবার দুই নাম্বারটা খেয়াল করো, ইনডিরেক্ট স্পিচ কি? যখন কোনো বক্তা অন্যের ভাষ্যকে নিজের মতো করে বলেন, অর্থাৎ হুবহু না বলে এখন পরিবর্তন করে নিজের মতো করে বলেন, তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট ন্যারেশন বলে। ইনডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা, এই যে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না। তাহলে
ডিরেক্ট স্পিচ বা ডিরেক্ট নিয়ারেশনে ইনভার্টেড কমা ব্যবহৃত হয়, আর ইনডিরেক্ট স্পিচ বা ইনডিরেক্ট নিয়ারেশনে ইনভার্টেড কমা ব্যবহৃত হয় না। ওকে, একটু ভালো করে খেয়াল করে দেখো প্লিজ। প্রথম এক্সাম্পলটা দেখো, ডিরেক্ট স্পিচ, এটা কিন্তু ডিরেক্ট, এই যে ইনভার্টেড কমা আছে, রুনা সেইড আই উইল গো হোম টুমরো। এই ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করা হয়েছে, দেখো ইনডিরেক্ট, রুনা সেইড, এই যে কমা আউটে দ্যাট বসেছে, দ্যাট কেন বসেছে এগুলো আমরা একটা একটা করে দেখবো, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই, সব সিরিয়ালি আমরা দেখবো, ঠিক আছে? এখন যেটা বলতেছি জাস্ট এইটুকু বুঝে রাখো, এখানে কমা আউটে দ্যাট বসেছে, এগুলো কেন বসেছে আমরা পরে শিখবো। তারপর দেখো আই পরিবর্তন হয়েছে, শি হয়েছে, তারপর উইলের জায়গায় উড হয়েছে, গো হোম, আর টুমরো জায়গায় তার নেক্সট ডে হয়েছে। পরিবর্তনগুলো আমরা একটা একটা করে শিখবো, বাট এখানে দুইটা জিনিস আমি বলেছি, সেটা হলো ডিরেক্ট স্পিচ কিভাবে চিনবো আর ইনডিরেক্ট স্পিচ কিভাবে চিনবো। ডিরেক্ট স্পিচে ইনভার্টেড কমা থাকে, কিন্তু এখানে দেখো ইনডিরেক্টে কোনো ইনভার্টেড কমা নাই, তাহলে এটা হলো ইনডিরেক্ট স্পিচ। আমাদের পরীক্ষায় সাধারণত এরকম ডিরেক্ট স্পিচ দেওয়া থাকে, ওটাকে ইনডিরেক্ট করতে হয়। আমরা প্রত্যেকটা নিয়ম দেখবো একটা একটা করে, কোনো টেনশন করতে হবে না প্লিজ। এবার দেখো ডিফারেন্ট পার্টস অফ ডিরেক্ট স্পিচ। ডিরেক্ট স্পিচ এর প্রধানত দুটি অংশ থাকে। এক নাম্বারটা দেখো রিপোর্টিং ভার্ব অংশ থাকে, আর হলো রিপোর্টেড স্পিচ। তাহলে এই যে ডিরেক্ট স্পিচ যখন থাকবে বা ডিরেক্ট ন্যারেশন আমাদের পরীক্ষায় আসবে, তাহলে এখানে আমরা দুইটা অংশ পাবো। কি কি পাবো তাহলে? রিপোর্টিং ভার্ব পাবো এবং রিপোর্টেড স্পিচ পাবো। এবার দেখি আমরা রিপোর্টিং ভার্ব কি আর রিপোর্টেড স্পিচ কি, একটা একটা করে দেখো। এক নম্বরে আসি আমরা, রিপোর্টিং ভার্বটা কি? যে ভার্ব দিয়ে বক্তা বক্তব্য শুরু করে তাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। তাহলে যে ভার্ব দিয়ে বক্তা বক্তব্য শুরু করে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে এই যে এক্সাম্পল লিখছে, দ্য গার্ল সেড আই অ্যাম সরি টুডে, তাহলে এখানে কোন ভার্বটা দিয়ে বক্তা বক্তব্য শুরু করেছে? এখানে সাবজেক্ট কোনটা? দ্য গার্ল, এই দ্য গার্ল হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে এই সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব, কারণ এই ভার্ব দিয়ে বক্তা বক্তব্য শুরু করেছে। তাহলে এই সেইটা হলো রিপোর্টিং ভার্ব। সেইটা কি বলতো? রিপোর্টিং ভার্ব। আচ্ছা, এবার দেখো রিপোর্টেড স্পিচ কি? রিপোর্টেড স্পিচ কি? ইনভার্টেড কমা এর মধ্যে যে স্পিচটি থাকে তাকে রিপোর্টেড স্পিচ বলে। তাহলে এই দেখো, এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে এটা হলো রিপোর্টেড স্পিচ অংশ। সেম ভাবে এখানে খেয়াল করে দেখো, এই যে ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু আছে এটা হলো রিপোর্টেড স্পিচ অংশ। আবার দ্য গার্ল সেইড, এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই অংশটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব অংশ। তাহলে আবারও বলছি যে ডিরেক্ট স্পিচে দুইটা অংশ থাকে, একটা হলো রিপোর্টিং ভার্ব অংশ আর একটা হলো রিপোর্টেড স্পিচ অংশ। তাহলে এই যে প্রথমটুকু যেটা বললাম, যেমন দ্য গার্ল সেইড, এই সেইড অংশ, সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সেম ভাবে দ্য গার্ল সেইড, এই সেইডটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে এই পুরো অংশটুকু, এইটুকুকে বলা হয় রিপোর্টিং ভার্ব অংশ। আর ইনভার্টেড কমার মধ্যে যে অংশটুকু থাকবে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ অংশ। আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার হয়েছো। এবার দেখো যে ন্যারেশন করতে যা যা জানতে হবে, অর্থাৎ এই ন্যারেশন টপিকটা করতে গেলে আমার কি কি বিষয় মাথায় রেখে আমাকে সলভ করতে হবে, কি কি বিষয় আমাকে জানতে হবে, তাহলে সেই বিষয়গুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি। এখানে কি কি পরিবর্তন বা কি কি নিয়ম আমাকে জানতে হবে, এবং এইগুলো একটা একটা করে আমরা সব দেখবো ইনশাআল্লাহ। একটু ওয়েট করো। দেখো, ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে কিছু মৌলিক পরিবর্তন, দেখছো কিছু মৌলিক পরিবর্তন মনে রাখা প্রয়োজন। এবার দেখি তাহলে কি কি পরিবর্তন আমাকে জানতে হবে। প্রথমে দেখো, প্রথমে হচ্ছে চেঞ্জ অফ পারসন, পারসনের পরিবর্তন আমাকে জানতে হবে। এবার পারসনের পরিবর্তন কি আমরা একটা একটা করে দেখবো পরে, জাস্ট রিল্যাক্স থাকো। এখানে যা পরিবর্তন আছে আমরা সবগুলো দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে প্রথমে চেঞ্জ অফ পারসন, পারসনের পরিবর্তন। তারপর হচ্ছে চেঞ্জ অফ টেন্স, টেন্সের পরিবর্তন আমাকে জানতে হবে। তারপর চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের পরিবর্তন জানতে হবে। ওই যে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব চেঞ্জ হয়, কখন তোমার সেইড হবে, কখন আস্কড হবে, কখন প্রেইড হবে, কখন উইশড হবে, কখন ফরবেইড হবে। এই যে ভার্বের পরিবর্তনগুলো হবে সেগুলো আমরা একটা একটা করে দেখবো ইনশাআল্লাহ। তারপর দেখো চেঞ্জ অফ মডেলস, মডাল ভার্বের পরিবর্তন, ঠিক আছে। প্রোনাউনের কেজের পরিবর্তন, প্রোনাউনের কেজ, ওই যে সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ, রিফ্লেক্সিভ, এই যে প্রোনাউনের যে কেজগুলো আছে এগুলো পরিবর্তন কিভাবে করতে হবে সেগুলো আমরা শিখবো ইনশাআল্লাহ। তারপর দেখো চেঞ্জ অফ টাইম এন্ড প্লেস, এই যে চেঞ্জ অফ টাইম এন্ড প্লেস, ওই যে কিছু ওয়ার্ড বা ফ্রেজ আছে যেগুলো পরিবর্তন করতে হয়। হিয়ার থাকলে দেয়ার হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়। বুঝতে পারছো? এই যে ওয়ার্ড বা ফ্রেজগুলোর যে পরিবর্তনগুলো আছে এগুলো আমরা
দেখবো। তারপর হচ্ছে ইউজ অফ লিঙ্কার্স অ্যান্ড জয়নিং ওয়ার্ডস, এই যে ইউজ অফ লিঙ্কার্স অ্যান্ড জয়নিং ওয়ার্ডস, অর্থাৎ এই যে জয়নিং ওয়ার্ডস এবং লিঙ্কার্স কি ওই যে কমা উঠে কি বসবে, ইফ বসবে নাকি দ্যাট বসবে নাকি টু বসবে নাকি নট টু বসবে, বুঝতে পারছো? এইগুলো আমরা সব দেখবো ইনশাআল্লাহ। তারপরে 5 প্রকার সেন্টেন্স স্ট্রাকচারস অ্যান্ড এক্সাম্পলস, 5 প্রকার যে সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এগুলোর ব্যবহার আমাকে বুঝতে হবে, ঠিক আছে? এগুলো দিয়ে কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে সবগুলো আমরা দেখবো ইনশাআল্লাহ। তারপরে লাস্ট হচ্ছে ইউজেস অফ সাম রুলস ফর প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন, কারণ আলটিমেটলি আমার এইচএসসি তে কোশ্চেন আসবে কিন্তু প্যাসেজ আকারে, তাহলে প্যাসেজ ন্যারেশন করতে গেলে আমাকে আরো কিছু নিয়ম জানতে হবে, অর্থাৎ এই যে প্রথমে যেগুলো বললাম এই নিয়ম তো আমাকে জানতেই হবে, মাস্ট বি। এই নিয়ম জানার পরে আমি যখন প্যাসেজ ন্যারেশন করতে যাব তখনও আমাকে আর কিছু নিয়ম জানতে হবে প্যাসেজ ন্যারেশন করার জন্য, সেগুলো আমরা এগুলো দেখে নিব, ঠিক আছে? যে প্যাসেজ ন্যারেশন করতে আরো কিছু নিয়ম প্রয়োজন আছে সেগুলো আমরা দেখে নিব। চেঞ্জ অফ পারসন, পারসনের পরিবর্তন, প্লিজ একটু ভালো করে খেয়াল করো, চেঞ্জ অফ পারসন, তাহলে পারসনের পরিবর্তনগুলো আমাদের জানতে হবে। খেয়াল করো, এই দেখো রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন, পারসন 3 প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ওকে, তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন কি এই দেখো আই উই, ওকে, সাবজেক্টিভ আই উই। আচ্ছা, এই আই মানে আমি, আই এর অবজেক্টিভ হলো মি আর পজেসিভ ফর্ম হলো মাই। তারপরে উই মানে হচ্ছে আমরা, এই উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস এবং এটার পজেসিভ ফর্ম হলো আওয়ার। তাহলে এটা কি বলতো, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, ঠিক আছে? এটা হলো ফার্স্ট পারসন। সর্বদা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন ও নাম্বার অনুযায়ী পরিবর্তিত হয়। আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করে দেখো, এক্সাম্পলটা ভালো করে দেখো। ডিরেক্ট, খেয়াল করে দেখো যে ডিরেক্টে আছে, ডিরেক্ট থেকে আমাকে ইনডিরেক্ট করতে হবে। She said to me, I have done my study. আচ্ছা, আমরা যেহেতু এর আগে কিন্তু কোনো নিয়ম আর শিখি নাই, এটা আমরা প্রথম দেখতেছি যে পারসনের পরিবর্তন, তাহলে শুধু পারসনের পরিবর্তন দেখবো কোথায়? এই দেখো ইনভার্টেড কমার মধ্যে, খেয়াল করো, এই দেখো ইনভার্টেড কমা, ইনভার্টেড কমার মধ্যে যে পারসন গুলো আছে এই পারসন গুলো আমরা পরিবর্তন করব কিভাবে দেখো। আচ্ছা, আই কি পারসন বলো তো প্লিজ, আই কি পারসন? এই যে দেখা যাচ্ছে আই ফার্স্ট পারসন। আচ্ছা, তারপরে আই হ্যাভ ডান মাই, এই যে মাই একটা পারসন। তাহলে এই রিপোর্টেড স্পিচের মধ্যে এই ইনভার্টেড কমার মধ্যে দুইটা পারসন পেয়েছি, একটা হলো আই আর একটা হলো মাই। আচ্ছা, এইবার এই পারসনকে আমি পরিবর্তন করব, এখন জাস্ট পারসন পরিবর্তন করব, অন্য কিছু পরিবর্তন আমি এখনো তোমাকে বলি নাই, অন্য কোনো পরিবর্তন আমি এখন করব না, জাস্ট পারসন, কারণ আমি এখন পড়তেছি শুধু পারসন। আচ্ছা, এবার খেয়াল করো প্লিজ। আচ্ছা, আই কি পারসন? ফার্স্ট পারসন। মাই কি? এই আয়ের, এই যে আয়ের কি বললাম, আয়ের পজিটিভ ফর্ম হলো মাই, আই এর পজিটিভ ফর্ম, আই এর পজিটিভ হলো মাই। তাহলে আই হ্যাভ ডান মাই স্টাডি, আমি আমার স্টাডি ডান করেছি, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো পারসনের পরিবর্তন দেখো। ফার্স্ট পারসন কাকে ফলো করবে? ফার্স্ট পারসন সব সময় ফলো করবে, মনে রাখো, ফার্স্ট পারসন সব সময় ফলো করবে এই যে রিপোর্টিং ভার্ব অংশ, এই যে রিপোর্টিং ভার্ব অংশের সাবজেক্টকে, কাকে বললাম? সাবজেক্টকে, এই সাবজেক্টকে ফলো করবে। তাহলে আই কিন্তু এখন আর আই বসবে না, এখন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এই আই পরিবর্তন হবে সি অনুযায়ী। তাহলে আই যেহেতু সাবজেক্টের জায়গা, তাহলে এখানে আমাকে সাবজেক্টিভ ফর্মে বসাতে হবে। কোনটা অনুযায়ী বসবে এখন? এই যে সি, সিও কিন্তু সাবজেক্টের জায়গা আছে, তাহলে এখানে কি বসে যাবে? সি বসে যাবে, সি। এবার মাই আছে, আই এর জন্য মাই এসেছে, বাট সি এর জন্য কি এখন মাই হবে না, তাহলে মাই পরিবর্তন হবে। আই এর জন্য মাই, তাহলে সি এর জন্য এখন কি বসবে? সি এর জন্য পজিটিভ ফর্ম কি হয়? হার। সি এর জন্য কি হয়? হার। আমরা একটা একটা করে নেক্সট আরো দেখলে তুমি আরো ক্লিয়ার হয়ে যাবা, একটু ধৈর্য ধরে ক্লাসগুলো করো ইনশাআল্লাহ। সেম ভাবে খেয়াল করে দেখো, এখানে আছে উই ডিড দ্য ওয়ার্ক, এই যে রিপোর্টেড স্পিচের মধ্যে পারসনটা হচ্ছে উই আছে, এখানে একটা পারসন। উই কি পারসন? এই যে উই হলো ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কাকে ফলো করে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে। তাহলে এখানে কি বসবে? উই কিন্তু আর বসবে না, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় এখন বসে যাবে এখানে দে। ক্লিয়ার হয়েছে? দে বসে যাবে এখন। ওকে, আচ্ছা, তাহলে আশা করি তোমরা ফার্স্ট পারসনটা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট সেকেন্ড পারসনটা খেয়াল করো। সেকেন্ড পারসন, এবার আসবে সেকেন্ড পারসন, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কি দেখো, সেকেন্ড পারসন হচ্ছে জাস্ট ইউ ইয়োর, এই ইউ ইয়োর এইটা হচ্ছে জাস্ট সেকেন্ড পারসন। এই ইউ দিয়ে তুমি হয়, আবার ইউ দিয়ে তোমরা হয়,
ঠিক আছে। আবার ইওর মানে কি, ইওর মানে তোমার হয়, আবার ইওর মানে তোমাদের হয়। তাহলে দেখো ইউ, ইউ হচ্ছে সাবজেক্টিভ, আবার ইউ হচ্ছে অবজেক্টিভ, আর ইওর হচ্ছে পজেসিভ ফর্ম। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই সেকেন্ড পারসন কি, ইউ ইওর, ইউ ইওর। আচ্ছা, পরিবর্তিত হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট অনুযায়ী। আবারও বলছি, ভালো করে দেখো, রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ফলো করে, ওকে। আর সেকেন্ড পারসন ফলো করে এই যে রিপোর্টিং ভার্ব অংশ, এই যে রিপোর্টিং ভার্ব অংশের অবজেক্টকে ফলো করে, এই যে অবজেক্টকে ফলো করে। ঠিক আছে, মনে থাকবে, অবজেক্টকে ফলো করে। তাহলে এখানে খেয়াল করে দেখো, ইনভার্টেড কমার মধ্যে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে কয়টা পারসন আছে? ইউ একটা পারসন আছে, আর মি একটা পারসন আছে। তাহলে এবার পরিবর্তন করো। আচ্ছা, ইউ কোন পারসন? ইউ ইওর সেকেন্ড পারসন। কাকে ফলো করে? সেকেন্ড পারসন ফলো করে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। তাহলে মি, খেয়াল করে দেখো, ইউটা কিন্তু এখানে সাবজেক্টের পজিশন, ইউ কোথায়? সাবজেক্ট, এরপরে ভার্ব আছে। তাহলে এখানে যেটা বসাবো সেটাও কিন্তু সাবজেক্টিভ ফর্ম হতে হবে। তাহলে মি কিন্তু আছে এখানে অবজেক্টিভ, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে বলতো? মি এর সাবজেক্টিভ ফর্ম কি? যে মি এর সাবজেক্টিভ কি? আই। তাহলে এখানে বসবে আই। ক্লিয়ার? এখানে বসবে আই। এবার দেখো, মি আছে, মি কি? ফার্স্ট পারসন। মি কি? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কাকে ফলো করে? ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে। তাহলে এই সাবজেক্টকে এখন ফলো করতে হবে, অর্থাৎ এই মি ফলো করবে হচ্ছে সাবজেক্টকে। এই যে মাই সিস্টার, আচ্ছা মাই সিস্টার কি? মে। তাহলে মে হলে এখানে মিটা কিন্তু অবজেক্টিভ। মি যেহেতু অবজেক্টিভ, তাহলে আমাকে এখানে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। বি কেয়ারফুল, এখানে সাবজেক্টিভ আমি বসিয়েছি, এখানে সাবজেক্টিভ ফর্ম, এখানে অবজেক্টিভ, আমাকে এখানে অবজেক্টিভ ফর্মে বসাতে হবে। একটু আগে ছিল এখানে দেখেছি মাই পজেসিভ ফর্ম, এখানে পজেসিভ ফর্মে বসাতে হবে। অর্থাৎ যেই পজিশন থাকবে ওই ফর্মটাই সেখানে বসাতে হবে, শুধু পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে মি, মাই সিস্টার যেহেতু মে, তাহলে মি এর এখানে কি বসবে? এই যে মাই সিস্টার মে, এটার অবজেক্টিভ ফর্ম কি? অবজেক্টিভ প্রোনাউন কি? অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে হার, হার আপেন। তাহলে এখানে বুঝতে পারছো। আর বাকিগুলো আমি এখন টেন্সের পরিবর্তন বা বাকি পরিবর্তন আমি এখনো শেখাইনি, এর জন্য বাকি পরিবর্তন করতেছি না। জাস্ট পার্সনের পরিবর্তন আমরা শিখছি এখন, শুধু পার্সনের পরিবর্তনটাই এখন মাথায় রাখবো। পরবর্তী ক্লাসগুলোতে আমরা একটা একটা করে সবই শিখবো ইনশাআল্লাহ। একটু প্লিজ কেউ টেনশন করবে না, ক্লাসগুলো একটু ভালো করে সিরিয়াসলি করবা। আর তোমরা যদি ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে থাকো, অনেক বেশি ডিপ্রেশনে থাকো, একটা গোছানোর প্রস্তুতি নিতে চাও বেসিক টু অ্যাডভান্স, তাহলে তুমি আমার অনলাইন পেইড কোর্সে ভর্তি হয়ে যেতে পারো ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, তুমি আমার পেইড ব্যাচে ভর্তি হওয়ার পর তুমি যদি গাইডলাইনটা ভালো করে ফলো করো, ঠিকমতো ক্লাসগুলো করো, আমি যেভাবে বলবো ওইভাবে ক্লাস করলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ, কোনো টেনশন করতে হবে না। এবার 3 নাম্বারটা খেয়াল করে দেখো, রিপোর্টেড স্পিচে থার্ড পারসন। থার্ড পারসন কি? এই যে ফার্স্ট পারসন যেটা দেখলাম আমরা, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন ছাড়া যত যা পারসন আছে সব হলো থার্ড পারসন। ঠিক আছে, যেমন কি হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম, এর পজিটিভ হলো হিজ, তারপর শি এর অবজেক্টিভ হলো হার এবং পজিটিভ হলো হার, তারপর দে এর অবজেক্টিভ হলো দেম এবং পজিটিভ হলো দেয়ার, এটসেট্রা। অর্থাৎ এইগুলো হচ্ছে থার্ড পারসন। আচ্ছা, এর কোনো পরিবর্তন হয় না। একদম সহজ, তাহলে যে থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, যেটা থাকবে ঠিক সেটাই বসে যাবে, বাকি সব পরিবর্তন হবে, শুধু পারসনের পরিবর্তন হবে না থার্ড পারসন থাকলে। যেমন হি সেড টু দেম হি হ্যাজ ইটেন রাইস। এই দেখো রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা দেখবো এখানে পারসন কয়টা আছে? একটা আছে, জাস্ট হি। এই হি, আচ্ছা হি কোন পারসন? থার্ড পারসন। তাহলে এই যে থার্ড পারসন, এর কোনো পরিবর্তন হয় না, তাহলে হি আছে, জাস্ট এখানে হি বসে যাবে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত, আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।